আজকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস সম্বন্ধে পড়ব। কাইনেটিক থিওরি অফ গ্যাস জিনিসটা কি? কাইনেটিক থিওরি অফ গ্যাস হলো যে গ্যাসের সেই চ্যাপ্টারটা, যেই চ্যাপ্টারটাতে আমরা যখন গ্যাস মলিকিউলসগুলো একটা জায়গা থেকে অন্য জায়গাতে তাদের মধ্যে ক্রমাগত ধাক্কাধাক্কির জন্য অথবা তারা যখন কোনো পরিমাণ এনার্জি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আরও ফাস্ট তারা যখন মুভ করছে, সেই সময় সেই যে গ্যাস মলিকিউলসগুলো আছে তাদের কি কি ঘটনা ঘটে, তারা কতটা পরিমাণ এনার্জি পায়, তাদের কী কী এনার্জি হয় এবং তার ফলে এফেক্ট কী কী আসে সেখানটাতে, সেই সমস্ত জিনিস সম্বন্ধে এই পার্টটাতে বা এই চ্যাপ্টারটাতে আমরা পড়াশোনা করব। এবারে এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা প্রথম যে আর্টিকেলটা আমি স্টার্ট করছি সেটা হলো যে গ্যাস প্রথমত কত রকমের হয়। তো গ্যাস জেনারেলি হয় দু রকমের। একটাকে আমরা বলি আইডিয়াল গ্যাস, একটা হচ্ছে কি আইডিয়াল গ্যাস, আর একটা হচ্ছে কোনটা না, রিয়েল গ্যাস। তো এই দুই রকমের গ্যাস আমরা জানি যে হয়। আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? আইডিয়াল গ্যাস যেটা, এরা বয়েলস ল, চার্লস ল এদেরকে ফলো করে। এরা বয়েলস ল ফলো করে, তারপরে চার্লস ল, মানে চার্লসের সূত্র যেটাকে বলি আমরা, ঠিক আছে, এটাকে ফলো করে। আর রিয়েল গ্যাস যেটা, যেগুলো বাস্তবে আমরা আমাদের পারিপার্শ্বিক জগতে যেই সমস্ত গ্যাসগুলোকে দেখতে পাচ্ছি তারা হলো সমস্ত বাস্তব গ্যাস যারা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনকে ফলো করে, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এইগুলো হলো বাস্তব গ্যাস। এখন এই যে আইডিয়াল গ্যাসের কথা আমি বললাম, আইডিয়াল গ্যাস মানে যাকে বাংলাতে আদর্শ গ্যাস বলা হয়, এই আইডিয়াল গ্যাস আমাদের নর্মাল ডেইলি লাইফে কখনো এক্সিস্ট করে না। মানে আমাদের ডেইলি লাইফে যদি আমরা কোনো একটা গ্যাসকে দেখি এবং বলি যে ভাই এটা তো একটা আইডিয়াল গ্যাস, না, সেটা রিয়েল গ্যাস। তার মানে কি সেই গ্যাসটা তার আইডিয়াল ফর্মে যেতে পারে না? মানে সেই গ্যাসটা তো এখন ভান ডার ওয়ালস ইকুয়েশনকে ফলো করছে। সেই গ্যাসটাকে আমরা বয়েলস ল ফলো করাতে পারি না, কিংবা চার্লস ল ফলো করাতে পারি না? পারি, অবশ্যই পারি। সেটা করাও যায়, সেটা আমরা আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাস, রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাস এরকম কনভার্সন করতে পারি। এবং তার জন্য পার্টিকুলার কিছু সিচুয়েশন আছে, যে সিচুয়েশনটাকে আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। যদি সেটা আমরা মেনটেন করি, তাহলে একই মানে গ্যাসের রিয়েল নেচার থেকে আইডিয়াল নেচার, কিংবা আইডিয়াল নেচার থেকে রিয়েল নেচার, এরকম দ্বারা ভেরিয়েশনটা করা সম্ভব, অবশ্যই সম্ভব। এবারে এই যে গ্যাসগুলো আছে, এই যে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস, এদের মধ্যে কিছু আরও পার্থক্য আছে। যেমন ধরা, প্রথম যে পার্থক্যটার কথা আমি বলি সেটা হলো যে যখন আমরা আইডিয়াল গ্যাস বলি, আমি শর্টে আইজি করে লিখছি এটাকে, ঠিক আছে, আইডিয়াল গ্যাস। এই আইডিয়াল গ্যাসের জন্য কি হয়, যে এদের মধ্যে এটা মনে করা হয় যে এই সমস্ত গ্যাসগুলোর জন্য ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, যেটা আইএমএফ মানে কি, ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, যাকে বাংলায় বলা হয় আন্তঃআণবিক বল দুটো অণুর মধ্যে। তো সেই জিনিসগুলো এটাকে জিরো ধরে নেওয়া হয় আইডিয়াল গ্যাসের জন্য। কিন্তু যদি আমি রিয়েল গ্যাস বলি, যদি আমি রিয়েল গ্যাস বলি, যাকে আমি আর জি দিয়ে দেখাচ্ছি, রিয়েল গ্যাস, বাস্তব গ্যাস, এর ক্ষেত্রে এই যে ইন্টার মলিকুলার ফোর্স এটা কিন্তু জিরো হয় না, রাইট? আচ্ছা, নেক্সট কি, আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য গ্যাস মলিকিউলসগুলোর যে ভলিউম হয়, মানে ভলিউম অফ গ্যাস মলিকিউল, গ্যাস মলিকিউলগুলোর জন্য যে ভলিউম হয়, আমরা সেটাকে জিরো ধরি, নেগলিজিবল ধরে নিই, মানে অলমোস্ট ইকুয়াল টু জিরো। এটাকে অ্যাকচুয়ালি জিরো না বলে এরকম লেখাটা উচিত, কারণ অলমোস্ট ইকুয়াল টু জিরো বোঝাচ্ছে। কিন্তু রিয়েল গ্যাসের জন্য এই যে ভলিউম অফ দি গ্যাস মলিকুল, এটা কখনোই আমরা নেগলেক্ট করি না, এটাকে নট ইকুয়াল টু জিরো ধরা হয়। তাহলে এই হলো একটা সেকেন্ড যে তোমার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের মধ্যে, রাইট? তাহলে এই দুটো প্রথমত তো পার্থক্য আমরা এখনই দেখতে পেলাম, যে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের মধ্যে দুটো পার্থক্য আমাদের সামনে এখনই আমরা পেয়ে গেলাম। নেক্সট, পরে কি আসছে? নেক্সট হচ্ছে যে তাহলে আচ্ছা, তাহলে একটা জিনিস আমি তো এখান থেকে বলতে পারি, যে যদি একটা কোনো একটা ধরো সাবস্টেন্স আছে যার ইন্টারমলিকুলার ফোর্স জিরো হয়ে যায়, ঠিক আছে, চলো এটা আমি একটা নোটসের ফর্মে আর কি লিখে দিচ্ছি জিনিসটাকে, এটাকে একটা নোট করে লিখে নাও। তাহলে এখান থেকে যে দুটো পয়েন্ট আমরা পড়লাম, এই দুটো পয়েন্ট থেকে আমরা কি পাচ্ছি? আমরা এটা পাচ্ছি যে ইফ intermolecular force of any substance, intermolecular force of any substance equal to zero, যদি জিরো হয়, তাহলে
ইন্টারমলিকুলার ফোর্স মানে সেটা কাকে ইন্ডিকেট করছে? আইডিয়াল গ্যাসকে ইন্ডিকেট করছে। তার মানে সেটা কিসে কনভার্ট হচ্ছে? আইডিয়াল গ্যাসে কনভার্ট হচ্ছে। তার মানে সেটা এখন পিভি ইকুয়াল টু এনআরটিকে ফলো করবে। দ্যাট ফলোস পিভি ইকুয়াল টু এনআরটি, মানে যেটা বয়েলস ল তাকে ফলো করতে শুরু করবে, রাইট? এবারে নেক্সট পয়েন্ট কি? নেক্সট হচ্ছে যে এই যে গ্যাসগুলোর কথা আমরা বললাম, এদের অবভিয়াসলি এনার্জি আছে, তাই না? তো এদের যে এনার্জি আছে, আমি সেই পার্টটাতে চলে আসছি এবার। সরি, এই যে গ্যাসগুলো আছে, গ্যাসের যে টোটাল এনার্জি হয়, কি মানে কার কথা বলছি আমরা? না, টোটাল এনার্জির কথা বলছি আমরা, গ্যাসের টোটাল এনার্জি। সো দি টোটাল এনার্জি, এই যে টোটাল এনার্জির কথা বলা হয় গ্যাসের জন্য, এই টোটাল এনার্জি এটা দু রকম জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে তার মেকানিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, যাকে আমরা শর্টে আইই বলে দেখাবো। সেকেন্ডেরটা কি? মেকানিক্যাল এনার্জি, যাকে আমরা এমই দিয়ে দেখাবো। এখন এই যে মেকানিক্যাল এনার্জি, এটা দু রকমের হয়। একটা হচ্ছে মেকানিক্যাল কাইনেটিক এনার্জি, তাই না? একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যার ফর্মুলা, কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা এমজিএইচ। আর ইন্টারনাল এনার্জি, এর মানে কি কি হয়? এটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ইন্টারনাল কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি। এই দুটো জিনিস নিয়ে তৈরি হয়, ঠিক আছে? তাহলে কি কি পেলাম আমরা? টোটাল এনার্জি, যার মানে হচ্ছে গ্যাসের ইন্টারনাল এনার্জি প্লাস মেকানিক্যাল এনার্জি। গ্যাসের যে মেকানিক্যাল এনার্জি সেটা আবার দুই রকমের জিনিস নিয়ে তৈরি হচ্ছে, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। গ্যাসের যে ইন্টারনাল এনার্জি সেটা দু রকম জিনিস নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে ইন্টারনাল কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি। এই যে ইন্টারনাল কাইনেটিক এনার্জির কথা আমি বলছি না এখানটাতে, এই ইন্টারনাল কাইনেটিক এনার্জি এটা মনে রাখবে টেম্পারেচারের ওপরে ডিপেন্ড করে। কার ওপর ডিপেন্ড করে? না, ইট ডিপেন্ডস অন টেম্পারেচার, টি ফর টেম্পারেচার। আর এই যে ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি, এটা ইট ডিপেন্ডস অন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। এবার তুমি একটুখানি কমন সেন্সকে অ্যাপ্লাই করো। কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা কী পাবো? কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা এটা পাবো যে যদি আমি এখন আইডিয়াল গ্যাসের কথা এখানটাতে বলি, ঠিক আছে? কার কথা বলছি? না, আইডিয়াল গ্যাসের কথা। যদি আমি এখন আইডিয়াল গ্যাসের কথা বলি, সো ফর আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস, যদি আমরা আইডিয়াল গ্যাসের কথা বলি, তো আইডিয়াল গ্যাসের জন্য কি হয়? না, আইডিয়াল গ্যাসের জন্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যেটা, সেটা কত হয়ে যায়? 0। যদি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স 0 হয়ে যায়, তার মানে ইন্টারনাল এনার্জি মানে কি ছিল? ইন্টারনাল কাইনেটিক এনার্জি প্লাস ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি। এখন ইন্টারমলিকুলার ফোর্স 0, এর মানে হচ্ছে ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি সেটাও 0। কেন কি? ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সের উপরে। এইটা যদি 0 হয়, তার মানে ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জিটাও 0। তাহলে ইন্টারনাল এনার্জি মানে কত হবে? ইন্টারনাল কাইনেটিক প্লাস ইন্টারনাল পোটেনশিয়াল, যার ভ্যালু 0। তার মানে এটা বলতে পারি যে ইন্টারনাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইন্টারনাল, মানে ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু ইন্টারনাল কাইনেটিক এনার্জি, এটা। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি বলতে শুধুমাত্র ইন্টারনাল কাইনেটিক এনার্জিকেই বোঝায়, আর কিছুকে বোঝায় না। ক্লিয়ার? অর্থাৎ ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইন্টারনাল কাইনেটিক এনার্জি, এই জিনিসটা কখন আসবে ফ্রেমে? এই জিনিসটা তখন আসবে যখন আমরা রিয়েল গ্যাসের সিচুয়েশনের কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এটাকে নোট করে নাও। আমরা নেক্সট পার্টটাতে চলে আসছি এবার। নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হচ্ছে একটা টার্ম যেটাকে আমরা বলি আইসোথার্মাল। এই টার্মটা আবার আসবে, আবার পড়বে। তো আগে একটুখানি শুনে নাও এই টার্মটার মানে কি। জাস্ট আইসোথার্মাল, এই টার্মটার মানেটাকে ভালো করে বোঝো। আইসোথার্মাল, যাকে আমরা শর্টে আইটি বলে বলবো। আইসো কথাটার মানে মনে রাখবে, যখন আমরা এটা বলছি যে সেটা সেম আছে, তখন তাকে আইসো বলছি আমরা, ঠিক আছে? তাহলে আইসোথার্মাল মানে কি? আইসোথার্মাল মানে যখন তার টেম্পারেচারটা সেম থাকছে, সেটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে?
তাহলে আইসোথার্মাল মানে কি, তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কি, একটু আগে আমি লেখালাম যে টেম্পারেচারের উপরে কে ডিপেন্ড করে, ইন্টারনাল কাইনেটিক এনার্জি। তার মানে তার যে ইন্টারনাল কাইনেটিক এনার্জি সেটা কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, ইন্টারনাল কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, তার মানে ইন্টারনাল এনার্জি যেটা যেটা ইন্টারনাল কাইনেটিকের উপরে ডিপেন্ড করছিল সেটাও কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ ইন্টারনাল এনার্জিটাও হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে? জিরো, রাইট? ডেল্টা আই কত হবে? জিরো। এবং এটা কার জন্য না, এইগুলো সমস্ত কথা বললাম আমি অনলি ফর আইডিয়াল গ্যাস, মানে আদর্শ গ্যাসের জন্য বললাম আমরা এই সমস্ত কথা। খুব স্বাভাবিক কথা না, কেন কি ইন্টারনাল এনার্জি মানে ইন্টারনাল কাইনেটিকটা কখন হয়, যখন আমরা আইডিয়াল গ্যাসের কথা বলি, সেই সময় হয় না, অন্য সময় তো হয় না। ক্লিয়ার? এবারে নেক্সট নেক্সট হচ্ছে, মনে করো যে আমি একটা নোট ফর্মে এটাকে লেখাই তোমাদেরকে, একটা সিচুয়েশন আমি তোমাকে বলবো, ঠিক আছে? এই সিচুয়েশনটা তোমাকে বলতে হবে যে কি হচ্ছে, এবং সেটাকে তোমরা প্রত্যেকখানে অ্যানালাইজ করবে যে জিনিসটা কি ঘটলো এখানটাতে, ঠিক আছে? একটা সিচুয়েশনের কথা বলছি আমরা। দেখো, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা যে, মনে করো আহ, আমরা ওয়াটার থেকে স্টিম তৈরি করছি। এখানে আছে ওয়াটার, এখান থেকে আসবে কোনটা, স্টিম, মানে যেটাকে আমরা জলীয় বাষ্প বলি আর কি, মানে যে ভেপারটা উঠছে যখন জলকে গরম করলাম, সেই 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 কন্ডিশনটা। যখন এই জিনিসটা হলো, তখন ওয়াটার থেকে স্টিম করতে গেলে ওয়াটারকে আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করতে হবে। তো যে স্টিমটাকে আমরা পাবো, সেই স্টিমটাও তো হবে 100 ডিগ্রি সেলসিয়াসের একটা স্টিম, অনেকটা স্টিম বেরোবে না সেখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে। এই এই যে পুরো প্রসেসটা হলো, এই প্রসেসটাতে ওয়াটার থেকে স্টিম ফর্ম হলো, মানে জলটা এখন বাষ্পে রূপান্তরিত হলো, লিকুইড গ্যাসে কনভার্ট হলো। কিন্তু দেখো এই পুরো প্রসেসটাতে ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারটা সেম। তার মানে এই যে প্রসেসটা, এটা কি প্রসেস, এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এটা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস। এবং যেহেতু এই পুরো জিনিসটাকে আমরা একটা ওপেন কন্টেনারে যদি করি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে একটা আইসোবেরিক প্রসেস। আইসোবেরিক প্রসেস মানে কি, আমি লিখে দিচ্ছি এখানটাতে, আইবি ফর কি, আইবি ফর হচ্ছে আইসোবেরিক প্রসেস। আইসোবেরিক, এই বার কথাটার মানে হচ্ছে যখন প্রেসার ইউজ করা হয় না, সেখানে বার টার্মটা ইউজ হয়। তবে ব্যারোমিটার যেটা প্রেসারের জন্য আমরা ইউজ করছি, ব্যারোমিটার, ওখানে বার কথাটা প্রেসারের জন্যই আসছে। তো আইসোবেরিক মানে কি, আইসো মানে কি বললাম, সেম, তার মানে প্রেসারটা কনস্ট্যান্ট, যেখানে তার উপর যেই প্রক্রিয়াতে প্রেসারটা কনস্ট্যান্ট। তো প্রথম থেকে আমরা এরকম ধরো প্রসেসগুলোর নাম টুকটাক করে শুনতে থাকবো, যাতে করে যে যখন আমরা এই মেন প্রসেসগুলোর অ্যাপ্লিকেশনে আসবো, ততক্ষণে তোমাদের মাথায় দেখবে পুরো সেট হয়ে গেছে যে কোনটার মানে কি, কোন প্রসেসটার মানে কি হয়। তার মানে এই যে ওয়াটার থেকে স্টিম তৈরি করলাম, মানে একটা ফেস চেঞ্জ হলো, এই জিনিসটা কি না, এটা হচ্ছে তোমার একটা আইসোথার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ আইসোবেরিক প্রসেস, দুটোই হয়, কোনো একটা যে কোনো একটা নয়, দুটোই একসঙ্গে হয় এই প্রসেসটার মধ্যে। নেক্সট নেক্সট হচ্ছে কি, তাহলে এখানটাতে আমি দেখলাম যে জলের যে T1 যে টেম্পারেচার, আর স্টিমের যে টেম্পারেচার T2, মানে ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার সেম। টেম্পারেচারের উপরে কে ডিপেন্ড করে, ইন্টারনাল কাইনেটিক এনার্জিটা। তার মানে ইনিশিয়াল ইন্টারনাল কাইনেটিক এনার্জি আর ফাইনাল ইন্টারনাল কাইনেটিক এনার্জি অবভিয়াসলি সেটাও সেম। আর তার মানে আমি এটা বলতে পারি যে এদের মধ্যে চেঞ্জ ইন ইন্টারনাল কাইনেটিক এনার্জি কত, জিরো। তো মনে রাখবে, যখন ফেস চেঞ্জ হয়, যখন ফেস চেঞ্জ হয় সেই সময় কি বললাম না, সেই সময় এদের ইন্টারনাল কাইনেটিক এনার্জি জিরো হয়। ব্যাপারটা বুঝতে পারলে? ক্লিয়ার জিনিসটা? কিন্তু কিন্তু এদের এদের ইন্টারনাল কাইনেটিক এনার্জি তো জিরো হলো, কিন্তু এদের ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো হবে না, নট ইকুয়াল টু জিরো। এটাকে মাথায় রাখবে। তাই যখন ফেস চেঞ্জ হলো, কারণ সেই সময় বন্ড ব্রেকিং হচ্ছে না, হয় তোমার বন্ডটা ব্রেকিং হবে কিংবা বন্ডটা আরও স্ট্রং হচ্ছে। কারণ দেখো, যখন ওয়াটার থেকে স্টিম হলো, তার মানে অবভিয়াসলি মলিকুলসকে দূরে দূরে যেতে হবে, তো সেখানটাতে বন্ড ব্রেকিং করতে হবে। আর কাছাকাছি যদি আনি, মানে ঠিক উল্টোটা আমি করি, স্টিম থেকে ওয়াটার, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডেন্সিটি বাড়াতে হবে সিস্টেমটার। তো এই পুরো জিনিসটা করার জন্য স্বাভাবিক কথা, তার মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স তো চেঞ্জ হচ্ছে। তার মানে তার ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা কিন্তু কিছু একটা হচ্ছে, কিন্তু হ্যাঁ, ইন্টারনাল কাইনেটিক এনার্জির চেঞ্জটা হচ্ছে না, কেন কি ইন্টারনাল কাইনেটিকটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে, যেটা সেম থাকছে। কিন্তু ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা ডিপেন্ড করে কার উপরে, না, সেটা ডিপেন্ড করে শুধুমাত্র ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের উপরে, যেটা চেঞ্জ করছে। আর এই দুটোকে মিলিয়ে তৈরি হয় কি, এই দুটোকে মিলিয়ে তৈরি হয় ইন্টারনাল এনার্জি।
এখন ইন্টারনাল এনার্জি তৈরি হচ্ছে কাইনেটিক প্লাস পোটেনশিয়ালকে নিয়ে, যার মধ্যে কাইনেটিকটা হচ্ছে জিরো বাট পোটেনশিয়ালটা নট জিরো, তাহলে দুটোর যোগফলটা কত হবে? নট জিরো বা নট ইকুয়াল টু জিরো। তাহলে এই হচ্ছে বিষয়টা। তাই যখন ফেজ চেঞ্জ হলো সেই ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, কিন্তু ইন্টারনাল কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না, ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবারে ঠিক একটু আগেই আমি একটা কথা বলেছিলাম যে আইডিয়াল গ্যাস আছে, রিয়েল গ্যাস আছে, এদের মধ্যে আমাকে কনভার্সন করতে হবে। কি করে কনভার্সনটা করা যায়? তো সেই কনভার্সনটাকে দেখি এবার। তো আমরা কনভার্ট করব কিসে, কাকে কিসে কনভার্ট করব? না, একটা রিয়েল গ্যাস আছে আমার কাছে, ঠিক আছে, রিয়েল গ্যাস, এখান থেকে আমি কনভার্ট করব আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তো কি করে রিয়েল গ্যাসকে আইডিয়াল গ্যাসে কনভার্ট করব? মানে আমাদের আশেপাশে আমরা যেই সমস্ত গ্যাসগুলোকে দেখতে পাচ্ছি সেই সমস্ত গ্যাসগুলো কোনটা না, তারা হলো প্রত্যেকে রিয়েল গ্যাস। এদেরকে আমাকে কনভার্ট করতে হবে কোথায়? আইডিয়াল গ্যাসে। কি করে কনভার্টটা করা যায় দেখো। তো ব্যাপারটা হচ্ছে যে রিয়েল গ্যাস, এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আছে, কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে সেই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সেটা আমরা নেগলিজিবল ধরি, আমরা সেটাকে অলমোস্ট ইকুয়াল টু জিরো ধরে নিই, তাই না? এটা কি তো ধরি আমরা। তো তার মানে আমাকে রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাসে যেতে গেলে ওই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সেটাকে অলমোস্ট জিরো করে ফেলতে হবে। সেটাকে অলমোস্ট জিরো করার মানে হচ্ছে যে দুটো মলিকুলকে এখন আরও দূরে দূরে নিয়ে যেতে হবে। তো আরও দূরে যাওয়ার নিয়ম কি? না, টেম্পারেচারকে বাড়িয়ে দাও। যদি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে মলিকুল আরও দূরে দূরে চলে যাবে, তাই না? আর যদি টেম্পারেচারটা বেড়ে যায় এবং মলিকুলকে আমাকে আরও দূরে নিয়ে যেতে হয়, তাহলে তার প্রেশারটা কি করতে হবে? না, প্রেশারটাকে কমিয়ে দিতে হবে, কারণ প্রেশার বৃদ্ধি পাওয়া মানে কি, তারা তো আর দূরে যেতে পারছে না। এখন যদি এটা হয় যে মলিকুল অনেক দূরে দূরে চলে গেল, মলিকুল অনেক দূরে দূরে চলে গেল মানে তাহলে তাহলে ওই যে গ্যাসটা ছিল তার ডেনসিটি কি হয়ে গেল? এখন কমে গেল, তাই না? ডেনসিটি কমে গেল কারণ মলিকুলস অনেক দূরে সরে গেছে। তার মানে রিয়েল গ্যাসকে হাই টেম্পারেচার, লো প্রেশার আর লো ডেনসিটিতে মেনটেন করলে সেটা আইডিয়াল গ্যাসের মধ্যে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার জিনিসটা? ব্যাপারটা বোঝা গেছে? চলো, এবার আসছি আমরা পরের পার্টটাতে। নেক্সট পার্ট কি? এবার নেক্সট আমরা কয়েকটা ফর্মুলা পড়বো এবং সেই ফর্মুলাগুলোকে পরে আমাদেরকে অ্যাপ্লাইও করতে হবে। তোমরা প্রত্যেকে লিখে নেবে এটাকে পজ করে। এবার আসছি আমি পরের পার্টে দেখো। দেখো, নেক্সট আমরা কয়েকটা ফর্মুলা পড়বো। ফর্মুলার মধ্যে যে পার্টটা আমরা করব সেই পার্টটা অলরেডি তোমরা কেমিস্ট্রির মোল কনসেপ্টে পড়ে এসেছো, যে মোল কনসেপ্ট। তো সেই কারণে এখানে আমি সেই সমস্ত মোল কনসেপ্টের প্রবলেমসগুলোর দিকে যাব না, আমরা এখানেতে শুধুমাত্র একটুখানি রিভিশন করে নেবো যে কোন ফর্মুলাটা আমার কাজে লাগছে। তো সিম্পলি বলতে গেলে আমি এখানটাতে মোল সম্বন্ধে জানবো, ঠিক আছে, যে মোল কী জিনিস। ঝটপট একটুখানি কুইক রিভিশন করে দিচ্ছি। মোলের অনেক কটা ফর্মুলা ছিল। এন মোল, এন মোল মানে আমরা এটা বলতাম যে যেই পরিমাণ মাস আমাকে দেওয়া হলো ডিভাইডেড বাই দি মলিকুলার মাস, তাই না? এটা মানে যদি আমাকে কেউ বলা হয়, আমাকে বলা হয় যে 48 গ্রাম অফ অক্সিজেন, অক্সিজেন গ্যাস মানে O2, তো 48টা হচ্ছে গিভেন মাস মানে ডাব্লিউ, আর এমটা কী হবে? O2 মানে 32, তাই না? তাহলে কত হবে না 48/32, এটা হবে তার মোল সংখ্যা। ক্লিয়ার? নেক্সট, যদি আমাকে এটা বলা হয় যে এটাকে তুমি মলিকুলার টার্মে বলো, তাহলে মলিকুলার টার্মে বলতে গেলে কী হবে? যে গিভেন নাম্বার অফ মলিকিউল ডিভাইডেড বাই দি অ্যাভোগাড্রো নাম্বার। মানে মনে করো আমাকে এখন এখানটাতে 20 × 10⁻23 এরকম ধরনের নাম্বার অফ মলিকিউল দেওয়া আছে। তাহলে মানে তাহলে ক্যাপিটাল এমটা কত হচ্ছে না 20 × 10⁻, যে নাম্বারটা আমি বললাম, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.023 × 10⁻23। তারপরে কি ছিল? নেক্সট আরেকটা ছিল গিভেন ভলিউম ডিভাইডেড বাই 22.4, এত লিটারে যখন ইউজ করা হতো ভিটাকে তখন। তাহলে এইটা হলো আমার মোলের ফর্মুলা, ঠিক আছে? তো এক তো হলো এই জিনিসটা যেটা আমার কাজে লাগছে, হলো। নেক্সট কি আসছে? নেক্সট চলে আসছে এখান থেকে আর এর ভ্যালু। আর কে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তার কি কি ভ্যালু ছিল? একটা হচ্ছে 8.314 এত জুল পার মোল কেলভিন,
এটা ছিল, ঠিক আছে। এই যে 8.314, এটাকে আমি সাজেস্ট করব তোমরা এরকমভাবে না লিখে এটাকে 25/3 লিখবে, তাতে করে এক্সামে তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে, ঠিক আছে। কারণ 8.314-এর যা ভ্যালু আসবে অবভিয়াসলি এর ক্ষেত্রেও সেম ভ্যালু আসে এটা, তো মনে রাখবে এটাকে তাই 8.314 ওরকম পয়েন্টে না লিখে এটাকে তুমি ভগ্নাংশে লেখো 25/3 করে, তাতে করে দেখবে যে তোমার ক্যালকুলেশনটা করতে অনেক সুবিধা হবে। এটা তো ছিল যখন তুমি জুলে লিখছো, আর যখন তুমি ক্যালোরিতে লিখবে তখন এর ভ্যালু হয়ে যায় 2 ক্যালোরি পার মোল। ওটা বোঝা গেল? তো এই তো ছিল আমাদের এই ফর্মুলাটা। নেক্সট, এবার আমি চলে আসছি পরেরটাতে। পরেরটা কি না, পরেরটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যাকে আমরা কে দিয়ে দেখাই। তো কে কে আমি কি বললাম, কে এর নাম হচ্ছে কি না, কে এর নাম হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। কে এর মান হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এর মান কত হয় না, এর মান হয় 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এবারে বোল্টজম্যান কনস্ট্যান্ট মানে ব্যাপারটা আমরা কি করি দেখো। বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে যে এই যে কে, এই কে এর ফর্মুলা হয় আর বাই এন এ, যেখানে আর মানে হচ্ছে 8.314টাকে পুট করবে, আর এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 পুট করার পর তুমি দেখবে এই ভ্যালুটা তোমরা পাবে। তাহলে এই হচ্ছে আমার কাছে বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা। দেখো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের একটা বেসিক ফর্মুলা এখনো অবধি কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে আমি নেক্সট পার্টটাতে আসছি। নেক্সট পার্টটা কি, নেক্সট পার্টটা হচ্ছে যে অ্যাবসোলিউট স্কেল কাকে বলে। মনে রাখবে অ্যাবসোলিউট স্কেল মানে কিছুই না, অ্যাবসোলিউট স্কেল হলো কেলভিন স্কেলটাকে বলে অ্যাবসোলিউট স্কেল, এবং ওই কেলভিন স্কেলে যা যা ভ্যালু পাওয়া যায় সেই সমস্ত ভ্যালুকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু। ফর এক্সাম্পল ধর আমি বললাম যে আজকে 1 কেলভিন, রাইট। এই যে 1 কেলভিন বললাম, এই 1 কেলভিনটাকেই তুমি বলতে পারো যে অ্যাবসোলিউট 1। কিংবা ধর আমি বললাম যে 10 কেলভিন, এটাকে তুমি বলতে পারো অ্যাবসোলিউট 10। এরকম ধরা করে ব্যাপারটা যায় আর কি, ক্লিয়ার? তো তার মানে এখানটাতে যখন আমরা বলবো 0 কেলভিন, সেটাকে আমরা কি বলবো, অবভিয়াসলি অ্যাবসোলিউট 0। তাহলে অ্যাবসোলিউট 0 মানে কি না, 0 কেলভিন, রাইট। তো আমি লিখে দিচ্ছি জিনিসটাকে এখানটাতে, অ্যাবসোলিউট স্কেল বলতে কি বোঝায়। অ্যাবসোলিউট স্কেল না, অ্যাবসোলিউট স্কেল বলতে বোঝাচ্ছে কোনটা না, কেলভিন স্কেল, কেলভিন স্কেল। আর যেই স্কেল অনুযায়ী 0 কেলভিন, একে আমরা কি বলবো, অ্যাবসোলিউট 0, অ্যাবসোলিউট 0, রাইট। এই হলো ব্যাপারটা। নেক্সট, এবার আমরা চলে আসি একটা গ্যাস যখন প্রেসার এক্সার্ট করে কোনো একটা গ্যাস কন্টেনারের দেওয়ালে, তো তখন সেই প্রেসারটা ডেভেলপ হয় কি করে। পরপর কয়েকটা ইভেন্ট হয় সেই গ্যাসটার মধ্যে, ঠিক আছে, যে গ্যাসটা, যে ইভেন্টগুলো আলটিমেটলি প্রেসারটাকে ক্রিয়েট করে। তাহলে সেটা আমি বলছি এখন, যে প্রেসার অফ দি গ্যাস এটা কী করে ডেভেলপ হয় দেখে নাও। প্রেসার অফ গ্যাস এটা ডেভেলপ হয় কী করে, এটাকে আমি পরে আবার একটা একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের দিকেও যাব পরে। তো এখন জাস্ট সিম্পলি মাথায় পরপর পরপর জিনিসগুলোকে সেট করো। তো প্রথমে কি হয়, প্রথমে গ্যাস মলিকিউলগুলো দেওয়ালের সাথে কোলাইড করে। সো দি মলিকিউলস কোলাইডস উইথ ওয়াল। তো দেওয়ালের সাথে মলিকিউলটা কোলাইড করলো। মনে করো যে এই হচ্ছে দেওয়ালটা, এই গ্যাস মলিকিউল আসছে, এখানে ধাক্কা লাগছে এবং এখান থেকে আবার ফিরে যাচ্ছে অন্য জায়গাতে। এরকম তারা প্রচুর গ্যাস মলিকিউলস আছে যারা এরকমভাবে ধাক্কা লাগবে এবং তারা ফিরে যাবে এরকমভাবে। যখন এটা হলো, এরকমভাবে গ্যাস মলিকিউলটা এলো এবং সেটা ধাক্কা লাগলো এবং ফিরে গেল, তার মানে এখানটাতে ঘটনাটা কী করলো, এখানে তার মোমেন্টামটা চেঞ্জ হলো। তার মানে কি হচ্ছে এখানটাতে, চেঞ্জ ইন মোমেন্টাম। এবারে যখন মোমেন্টাম চেঞ্জ হলো, তাহলে ইউনিট টাইমে যে মোমেন্টাম চেঞ্জ হয় তাকে আমরা কি বলি, ফোর্স। তাহলে মোমেন্টাম চেঞ্জ হওয়ার জন্য এখন কি হচ্ছে এখানটাতে, একটা ফোর্স ক্রিয়েট হলো। এবং ফোর্স পার ইউনিট এরিয়াকে আমরা কি বলি,
প্রেসার। তাহলে যখন এই ফোর্সটা ক্রিয়েট হলো দেওয়ালটাতে, তখন একটা ছোট্ট এরিয়ার মধ্যে একটা ইউনিট এরিয়ার উপরে যেই পরিমাণ ফোর্স অ্যাক্ট হলো তাকে আমরা কি বলছি না প্রেসার। তাহলে এখান থেকে জেনারেট হচ্ছে প্রেসারটা। তাহলে প্রথমে কি হবে, মলিকিউলগুলো কোলাইড করবে দেওয়ালে, তারপর তার মোমেন্টাম চেঞ্জ হবে, তারপর সেখানে ফোর্স অ্যাপ্লাই হবে, তারপর সেখানে প্রেসার ডেভেলপ হবে। এই জিনিসটা কিন্তু এরকম থাকে, পরপর ব্যাপারটাকে সিকোয়েন্সিয়ালি ব্যাপারটাকে বুঝে নাও, কারণ এটা একবার এক্সামে কোয়েশ্চেন এসেছিল যেখানে 4টে অপশন ছিল। এটা একটা এমসে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল 4টে অপশন দিয়ে, যে গ্যাস মলিকুলের এরকম ভাবে মানে 4টে অপশন ছিল যেখানটাতে এই যে সিরিজটাকে আমি লিখলাম, এই সিরিজটাকে ঘুরিয়ে ফিরিয়ে আর কি লেখা ছিল, আগে পিছু করে এরকমভাবে লেখা ছিল, দিয়ে 4টে সেট করেছিল, দিয়ে বলেছিল কোনটা গ্যাসের প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য মানে কারেক্ট প্রসেস। ক্লিয়ার জিনিসটা এটা। এবারে নেক্সট যেটা সেটা হচ্ছে যে আমরা একটু আগে পড়লাম কি, আমরা একটু আগে পড়লাম যে অ্যাবসোলিউট জিরো কেলভিন। অ্যাবসোলিউট জিরো কেলভিন মানে কি হয় না, অ্যাবসোলিউট জিরো কেলভিন মানে হচ্ছে না, সরি অ্যাবসোলিউট জিরো মানে কোনটা না, জিরো কেলভিন। তো এই যে জিরো কেলভিন টেম্পারেচারটাতে, এই জিরো কেলভিন টেম্পারেচারটাতে গ্যাস মলিকুলের সমস্ত রকম মোশন সিজ হয়ে যায়, কারণ এটা এতটাই লো টেম্পারেচার, এতটাই লো টেম্পারেচার এটা, যে এখানটাতে গ্যাস মলিকুলের মুভমেন্ট বন্ধ হয়ে যায়, গ্যাস মলিকুলের এনার্জি শেষ হয়ে যায় বলতে পারো তুমি। তো গ্যাস মলিকুলের মানে গ্যাস মলিকুলসগুলো নিজেরাই পুরোপুরি সিজড হয়ে যায়। কারণ দেখো আমরা জানি যে ছোটোবেলায় পড়েছিলাম না যে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে হয় তাহলে +273 করতে হয়, তাহলে মানে আমরা কেলভিনকে পেয়ে যাব। এবং তাহলে যদি উল্টোটা আমি করি, যে কেলভিন থেকে 273 মাইনাস করলে আমরা ডিগ্রি সেলসিয়াসে আসবো, তার মানে জিরো কেলভিন মানে যেটা অ্যাবসোলিউট জিরো, তার মানে কত আসবে, -273 ডিগ্রি সেলসিয়াস, তাই না, এইটা আসবে। তার মানে এই যে টেম্পারেচারটা, যে অ্যাট অ্যাবসোলিউট জিরো, the motion of the gas molecules ceased. সেই কারণে that's why এদের মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, এদের যে প্রেসার P, that becomes জিরো। বুঝতে পারলে, এটাকে মাথায় রাখবে। তো অ্যাবসলিউট জিরো যখন কেলভিন টেম্পারেচারকে তুমি ইউজ করবে, সেই সময় সমস্ত কিছু তার সিজড হয়ে যাচ্ছে, এবং সেই কারণে তাদের সব কিছু ভ্যালুগুলো এগুলো জিরো হয়ে যাচ্ছে। নেক্সট, আচ্ছা তার মানে কি তাদের ইন্টারনাল পোটেনশিয়ালটা জিরো হয় না, শুধুমাত্র সেই সমস্ত টার্মগুলো জিরো হবে যেগুলো তার মুভমেন্টের ওপর ডিপেন্ড করছিল, তার এনার্জির ওপর ডিপেন্ড করছিল, তার ভেলোসিটির ওপর ডিপেন্ড করছিল, সেই সমস্ত টার্মগুলো জিরো হয়ে যাবে। এবার আসছে ডিফারেন্ট ফর্ম অফ পিভি ইকুয়াল টু এনআরটি। দেখো, সো ডিফারেন্ট ফর্ম অফ পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। দেখো দেখো আমরা জানি যে স্মল এন মানে নাম্বার অফ মোল মানে কি, ক্যাপিটাল এন বাই এন একটু আগে আমি দেখলাম, তাহলে আমি বলতে পারি যে পিভি মানে কত হবে, স্মল এন মানে কত, ক্যাপিটাল এন বাই এন ইন্টু আরটি। নেক্সট আমরা এটাও জানি যে পিভি এর মানে যদি এন ইন্টু আরটি হয়, তাহলে এন মানে আবার একটু আগে একটা ফর্মুলা আমরা পড়েছিলাম যে গিভেন মাস বাই দি মলিকুলার মাস ইন্টু আরটি। এবার তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পি ইকুয়াল টু কত হবে না, ডাব্লু বাই ভি ইন্টু আরটি বাই এম। এটা কত আসছে, মাস বাই ভলিউম, আর মাস বাই ভলিউম মানে কি হয়, ডেন্সিটি। তাহলে ডেন্সিটিকে আমরা কি বলি, রো। তাহলে কত আসবে এটা, রো ইন্টু আরটি বাই এম। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা পাচ্ছি যে পি বাই রো ইকুয়াল টু আরটি বাই এম। তাহলে এই একটা ফর্মুলা চলে এলো। এবং যাদের মধ্যে এই যে এই ফর্মুলাটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে অনেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আর যেহেতু আমি একটু আগেই বললাম যে আর বাই অ্যাভোগাড্রো নাম্বার যখন আমরা করব, তখন আমরা সেটাকে কে দিয়ে রিপ্লেস করব, এবং মনে রাখবে যখন এখানটা তুমি আর বাই এনে করবে,
তখন এই এমটা আর গিভেন মানে মলিকুলার মাস থাকবে না, তখন সেটা গিভেন মাস হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে, যদি আমি এটাকে কে দিয়ে লিখতাম তাহলে সেই ক্ষেত্রে এখানটাতে আর এর জায়গাতে কে আসতো, টি তো টি থাকবে, কিন্তু তখন এমটা আর মলিকুলার মাস থাকবে না, তখন সেটা গিভেন মাস হয়ে যাবে। কিংবা তুমি এটা বলতে পারো, যেটাকে আমরা গিভেন মাসকে ডাব্লিউ যেহেতু বলেছিলাম, তাহলে এইটা হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা চলে আসছি পরের পার্টটাতে। পরের যে পার্টটা, এখানটাতে আমরা কিছু গ্রাফস দেখব, বিভিন্ন প্রসেসের গ্রাফস কি কি হতে পারে। তো তোমরা এটাকে পজ করে প্রত্যেকে লিখে নাও, ঠিক আছে? বাকি তারপর আমরা পরের জিনিসগুলোর দিকে চলে যাচ্ছি এবার। তো এবারে আসছে গ্রাফস। প্রথমটা কি আসছে? 1 নাম্বার, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস মানে যার ক্ষেত্রে ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাকে বলে আইসোকোরিক প্রসেস। তার মানে এখানটাতে আমি বলতে পারি যে আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? আর যেহেতু আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারি, যেহেতু তার ভলিউমটা এখানে কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে আর এনআর তো অলরেডি জন্মগত কনস্ট্যান্ট, আর ভি এখানটাতে কনস্ট্যান্ট, কারণ আইসোকোরিক, তার মানে বলতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে এখানটা যত তুমি টেম্পারেচারকে বাড়াবে, তত তোমার প্রেসার বাড়বে। তো এই এই যে আইসোকোরিক, এর এক্সাম্পল না, এক্সাম্পল হচ্ছে, মনে করো একটা ক্লোজড কন্টেনার আছে, এখানে তুমি কিছু গ্যাস মলিকিউলসকে এরমভাবে রেখে দিয়েছো। এটা কি কন্টেনার? না, একটা ক্লোজড কন্টেনার, বদ্ধ একটা, তুমি বলতে পারো যে কৌটো এরকম টাইপের জিনিস আর কি, ক্লোজড কন্টেনার। এবারে যদি তুমি একে হিট দাও, খুব স্বাভাবিক কথা, এই গ্যাস মলিকিউলগুলো র্যান্ডামলি যে কোনো দিকে মুভ করার চেষ্টা করবে, এবং মুভ করার চেষ্টা করবে, তার সঙ্গে সঙ্গে যদি তুমি টেম্পারেচার দিচ্ছ, তার এদের এনার্জিটাও বাড়বে। এনার্জিটা বাড়বে মানে এখন দেওয়ালে খুব জোরে জোরে ধাক্কা ধাক্কি হবে, খুব জোরে জোরে ধাক্কা ধাক্কি হবে মানে টেম্পারেচার বাড়ছে বলে তার প্রেশারটাও বাড়ছে। তাহলে প্রেশারটা বাড়ছে কিন্তু তার ভলিউমটা বাড়তে পারছে না, কেন কি কন্টেনারটা তোমার টাইটলি ক্লোজ করা আছে। এটা হলো আইসোকোরিক প্রসেস। এবার ধরো আমি এখানটাতে বললাম যে আচ্ছা, এখানটাতে তুমি পি ভার্সেস ভি গ্রাফ ড্র করো তো, পি ভার্সেস ভি গ্রাফ। তাহলে পি ভার্সেস ভি গ্রাফ কত হবে? তুমি প্রেসারকে যতই বাড়াও না কেন, এর ভলিউম তো বাড়ছে না, তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট। এটা নেক্সট। এবার চলে আসছে আমরা পি ভার্সেস টি গ্রাফ, যেখানে টিটা কিসে আছে? কেলভিনে। পি ভার্সেস টি গ্রাফ, আমরা কি দেখছি? পি ভার্সেস টি মানে পি ইজ প্রপোর্শনাল টু টি, মানে ওয়াই প্রপোর্শনাল টু এক্স। ওয়াই প্রপোর্শনাল টু এক্স মানে কি হয়? ওয়াই প্রপোর্শনাল টু এক্স মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, যদি আমি ইকুয়াল টু সাইন দিয়ে লিখে এটাকে, মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার। আচ্ছা, যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টারটা আমরা বললাম, এখানেতে আমি যদি দেখি তাহলে আমি এটা বলতে পারি যে এখান থেকে যদি আমি পি থেকে টি এর ইকুয়েশনটাকে লিখি, তাহলে আমি বলতে পারি যে পি ইকুয়াল টু এনআর বাই ভি ইন্টু টি। আমি এই যে পার্টটা যদি কনস্ট্যান্ট বলি, তার মানে ভিটা কনস্ট্যান্ট, এবং এই ভিটা কোথায় আসছে? এই, যদি এটা ওয়াই, এটা এক্স, তাহলে এটা কি হবে? এম। তাহলে এই যে স্লোপটা কার উপর ডিপেন্ড করছে? না, ইট ডিপেন্ডস অন ভি, ভলিউম, তাই না? তার মানে এই যে স্লোপটা, এই স্লোপটা প্রত্যেকটা পয়েন্টের স্লোপ সেম, এই স্ট্রেট লাইনটা, তার মানে এখানেতে ভি ওয়ান ইকুয়াল টু ভি টু ইকুয়াল টু ভি থ্রি, এরকমভাবে প্রত্যেকটা পয়েন্টের ভলিউম সেম, রাইট? এই হলো জিনিস। নেক্সট চলে আসছে আমি পি ভার্সেস টি, যেখানটাতে টিটা হবে ইন ডিগ্রি সেলসিয়াস। তো দেখো, আমরা জানি যে পি ইকুয়াল টু এন আর বাই ভি ইন্টু টি, ক্যাপিটাল টি। আর টি মানে আমি বলতে পারি, যেটা কেলভিনে আছে, তার মানে ডিগ্রি সেলসিয়াসে তার ভ্যালু প্লাস 273। একটুখানি ভেঙে নাও, তাহলে কত হবে? এন আর টি বাই ভি প্লাস এন আর 273 বাই ভি। তাহলে ব্যাপারটা কি আসছে? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না, যে এই পুরো পার্টটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পার্ট, কেন কি এনআর একটা কনস্ট্যান্ট, 273 একটা কনস্ট্যান্ট, ভলিউম তো অলরেডি এখানে কনস্ট্যান্ট বলেই দিয়েছি, কেন কি তার আইসোকোরিক প্রসেস, মানে সম আয়তনী প্রক্রিয়া। আর এখানটাতে এই যে পার্টটা, তার মধ্যে এইটুকুনি পার্ট কনস্ট্যান্ট, এবং এটাকে আমি এক্স অ্যাক্সিসে প্রেজেন্ট করেছি। তাহলে ওটা কি আসছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি।
মানে এরকম দ্বারা গ্রাফটা পাবে, স্ট্রেট লাইন পাস মানে উইথ পজিটিভ ওয়াই ইন্টারসেপ্ট, রাইট? এটা যার স্লোপটা কত না এন আর, সরি সরি, স্লোপটা কত এম, এমটাকে স্লোপ বলে, যেখানে এম মানে কত, এই যে এই পোর্শনটাকে এম বলবো, মানে স্লোপ কত হবে, এর স্লোপ হয়ে যাচ্ছে এন আর বাই ভি। এবং যদি এটাকে আমি পেছন দিকে ডট দিয়ে এরকমভাবে ডটেড লাইন দিয়ে এটাকে জয়েন করি, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে খেয়াল করে দেখো এর প্রেসারটা কত হয়ে যাচ্ছে, জিরো, তাই না? এই পয়েন্টটাতে এখন প্রেসার জিরো হচ্ছে, প্রেসার জিরো হচ্ছে তার মানে কি, তার মানে হচ্ছে তুমি ভেবে দেখো, যদি আমি টি এর যে ভ্যালুটা, এই যে স্মল টি এর ভ্যালু, এটাকে যদি -273 লিখে এখানটাতে, তাহলে পুরো পি এর ভ্যালুটা জিরো হচ্ছে, তার মানে এটা কত ভ্যালু, এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এখন এটাকে ডটেড লাইন দিয়ে কেন ড্র করা হয়, সলিড লাইন দিয়ে কেন ড্র করা হয় না, কারণ এই জিনিসটা এক্সপেরিমেন্টালি এটা অ্যাচিভ করা জিনিস নয়, যেটা এক্সপেরিমেন্টালি এরকম ধারা হচ্ছে, এটা জাস্ট থিওরিটিক্যাল এরকম ধারা বলা হয়। এক্সপেরিমেন্টালি এরকম ধারা কখনো প্রুফ করা হয়নি, কারণ এক্সপেরিমেন্টালি ল্যাবের মধ্যে ওই টেম্পারেচার -273 এটাতে পৌঁছানো যায় না। হতেই পারে যে ওখানে পৌঁছানোর আগে সেটা কোনো রকম অ্যাবনর্মাল বিহেভিয়ার বা অ্যাবনর্মাল রেজাল্ট দিতে শো করলো, কিন্তু হ্যাঁ যদি সেটা না করে তাহলে ম্যাথামেটিক্যালি তার এরকম ধারা ভ্যালুটা আসা উচিত। তো সেই কারণে, সেই কারণে এটাকে এরকমভাবে আর কি করা হয়, যে ডটেড লাইন দিয়ে দেখানো হয়। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এবার আমরা চলে আসছি পরের গ্রাফটা যেটা আছে, ঠিক আছে? তো পরের গ্রাফটাতে চলে আসি এবার। দেখো নেক্সট যে গ্রাফটা আসছে সেটা কি না, সেটা আসছে পি ভার্সেস 1/t এর গ্রাফ। তাহলে এখানটাতে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে পি, এক্স মানে কি টি নয়, 1/t, এই পুরো 1/tটাকে এখন আমরা এক্স বলবো। তো আমরা জানি যে যখন আমরা একটু আগে যখন আমি ইকুয়েশনটা লিখেছিলাম যে পিভি ইকুয়াল টু কত, এনআরটি, যেহেতু আমার ভলিউমটা কনস্ট্যান্ট, তার মানে এখানটাতে আমি বলতে পারি যে পি ইকুয়াল টু এন আর বাই ভি ইন্টু টি। আর এটাকে আমি চাইলে এরকমভাবেও লিখতে পারি যে এই পার্টটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরলাম, যাকে আমরা মনে করো যে সি দিয়ে দেখাবো, ঠিক আছে? এই পার্টটাকে এটাকে আমি বলতে পারি যে সি ডিভাইডেড বাই 1/t। দেখো তো তুমি চেক করে এরকমভাবে লেখা যায় কিনা, 1/tটা ঘুরে যাবে, তাহলে উল্টে যাবে না, আর উল্টে গেলে আবার টিটা উপরে চলে আসবে। তো যেখানে এটা হচ্ছে পি, যার মানে হচ্ছে ওয়াই, আর পুরো 1/tটার মানে কি, এক্স। তাহলে আমি কি পাচ্ছি এখানটাতে, যে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, মানে হাইপারবোলিক গ্রাফ। এবার আমরা স্পেসিফিক্যালি বলতে গেলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেহেতু এক্স এর পাওয়ারটা এখানে 1 পাচ্ছি, তাহলে কথা হবে এটা না রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এটা। নেক্সট চলে এসো, পরের গ্রাফটায় চলে এসো এবার, পরের গ্রাফটায় চলে এসো। পরের গ্রাফটা হচ্ছে তোমার পি বাই টি ভার্সেস পি, পি বাই টি ভার্সেস পি। এখন এখানটাতে তুমি পি বাই টি যেটা, পি বাই টি মানে কত, একটু আগে আমি কি পেলাম, যে পি প্রপোর্শনাল টু টি, পি প্রপোর্শনাল টু টি। তাহলে আমি বলতে পারি যে পি বাই টি ইজ কনস্ট্যান্ট। তার মানে পি বাই টি এটা কনস্ট্যান্ট থাকবে, তুমি যতই প্রেসারকে বাড়াও না কেন, পি বাই টিটা অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে কীরকম পাবে তুমি গ্রাফটা, এরকম তারা। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? এবারে আসছে আমরা পরের যে প্রসেস, এবং পরের প্রসেসটার নাম হচ্ছে আইসোবেরিক প্রসেস। তার জন্য গ্রাফ ড্র করবো আমরা। সেকেন্ড, আইসোবেরিক প্রসেস। দেখো এই ক্ষেত্রে প্রথম যেটা আইসোবেরিক মানে কি বললাম, যে এই ক্ষেত্রে প্রেসারটা থাকে কি কনস্ট্যান্ট। এখানে প্রেসারটা কনস্ট্যান্ট মানে পিভি ইকুয়াল টু এনআরটি, প্রেসারটা কনস্ট্যান্ট, তার মানে কি আসছে ভি প্রপোর্শনাল টু টি। এনআর তো জন্মগত কনস্ট্যান্ট, আমি এটা বলতে পারি এখানটাতে যে ভি বাই টি ইকুয়াল টু কত হবে, কনস্ট্যান্ট। মানে যা খুশি লিখতে পারো, ব্যাপারটা সেমই বোঝা যায়, তুমি এটাকে লেখো কিংবা এটাকে লেখো। তো এখানে প্রথম যে গ্রাফটা আসছে সেটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফ, পি ভার্সেস ভি গ্রাফ। তো যদি আমি ভলিউমকে বাড়াই না কেন, তার প্রেসারটা কি থাকবে, কনস্ট্যান্ট, কেন কি আইসোবেরিক। নেক্সট ভি ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি, যেখানে টিটা কেলভিনে আছে।
এই যে আগের মতন ভি ভার্সেস টি, ওয়াই প্রপোর্শনাল টু এক্স মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়ে যাবে, তাহলে স্ট্রেট লাইন পাসিং টু দি সেন্টার, যার প্রত্যেকটা পয়েন্টের প্রেসার সেম হবে। কেন এখানে প্রত্যেকটা পয়েন্টের প্রেসার সেম হলো? কারণ ওই যে পিভি ইকুয়াল টু এন আর টি, টিটা কনস্ট্যান্ট, পি এর সঙ্গে টি এর সরি পিটা কনস্ট্যান্ট, আমাকে ভি এর সঙ্গে টি এর গ্রাফ বার করতে হবে, তার মানে ভি ইকুয়াল টু এন আর বাই পি হয়ে যাবে। এখন এন আর বাই পিটা হবে তার স্লোপ, তাহলে সেই স্লোপ তো একটা কনস্ট্যান্ট হয়, তার মধ্যে এন এবং আরটা তো অলরেডি কনস্ট্যান্ট, তার মানে স্বাভাবিক কথা পিটা কনস্ট্যান্ট থাকবে, মানে তার স্লোপটা কনস্ট্যান্ট। এই পুরো লাইনটাতে তার স্লোপটা সেম থাকছে, তাহলে এই পুরো লাইনটাতে প্রেসারটাও সেম থাকছে। কমপ্লিটেড। নেক্সট, এবারে চলে এসো পরের গ্রাফটাতে। পরের গ্রাফটা হচ্ছে ভি ভার্সেস ওয়ান বাই টি, ভি ভার্সেস ওয়ান বাই টি। আবার ইকুয়েশন ড্র করো। দেখো এই যে লিখলাম না ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে তো আমি এরকম বলতে পারি যে ভি ইন্টু ওয়ান বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর তার মানে কি হবে, ভি ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট বাই ওয়ান বাই টি। তাহলে ব্যাপারটা কি আসছে যে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি। তুমি যদি ওয়ান বাই টিকে এক্স ধরো আর একে ওয়াই ধরো, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স, তাহলে আবার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হলো। নেক্সট, এবার চলে আসছি আমরা পরেরটাতে, পরের প্রসেসটা, এবং আজকের যেগুলো আমরা শিখছি এই যে তাদের মধ্যে শেষ প্রসেস, সেটা হচ্ছে আইসোথার্মাল, মানে যেই ক্ষেত্রে তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। যদি এমন ধরো একদমই নয় যে আর অন্য কোনো রকম প্রসেস হয় না, আরও প্রসেস হয়, কিন্তু আমরা এই মুহূর্তে শুধুমাত্র এই তিনটেকেই দেখছি, বাকিগুলোকে আমরা পরে করব যখন সেটা ক্রমশ আসবে ধীরে ধীরে, ঠিক আছে? কিন্তু আমাদের কেটিজির মধ্যে শুধুমাত্র এই তিনটেকে নিয়ে আমরা অবজার্ভ করবো, কারণ এই তিনটে জিনিসের ওপর যে নলেজটা আমরা পাচ্ছি সেগুলোকে বেস করে আমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে, রাইট? সেই কারণে তো চলে আসছি পরেরটাতে, সেটা হচ্ছে আইসোথার্মাল, যাকে বাংলায় বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া, আইসো থার্মাল প্রসেস। তো আইসোথার্মাল যে প্রসেসটা হয়, এখানটাতে বুঝতেই পারছো থার্মাল আছে মানে টেম্পারেচার, তো এখানটাতে টেম্পারেচারটা কি হয়, কনস্ট্যান্ট হয়। এবং যেহেতু আমরা দেখলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি এবং তার তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকছে এখানটাতে, তার মানে আমি এটা বলতে পারি যে এখানটাতে পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি হবে, তাই না? অথবা পি ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে থার্মোফ্লাক্স, থার্মোফ্লাক্স যেখানে সিস্টেমের মধ্যে তুমি যাই রাখো তার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, আগেরটা ছিল আমাদের আইসো বেরিক, তাই না? ওটার এক্সাম্পলটা তোমরা লিখে নাও একটুখানি, ওপেন কন্টেনার যেগুলো হয়, কিংবা একটা হচ্ছে ওপেন কন্টেনার প্রথম এক্সাম্পলটা, মানে একটা খোলা পাত্র, অথবা দ্বিতীয় যে এক্সাম্পলটা সেটা হবে কন্টেনার উইথ মুভেবল পিস্টন, মানে একটা এমন কন্টেনার যার ওপরের ঢাকনাটা মুভ করতে পারে, তো যখন সে ভেতরে গ্যাসের চাপ বেড়ে যাবে তখন সে ঢাকনাটাকে ওপর দিকে তুলে দেবে, কারণ যাতে করে তার প্রেশারটা বাড়তে না পারে, আগের মতনই থাকে। ক্লিয়ার? তো এক্সেস প্রেশারটাকে সে রিডিউস করে আবার আগের ফর্মে নিয়ে আসতে পারে। এবারে চলে আসছি এই আইসোথার্মালের জন্য। তো আইসোথার্মালে কি হচ্ছে, প্রথম যে গ্রাফটাকে আমি ড্র করতে যাচ্ছি আইসোথার্মালে, সেটা হচ্ছে পি ভার্সেস ভি। তো দেখতেই পাচ্ছ এখানেতে পি ভার্সেস ভি কি আছে, ইনভার্সে আছে, তার মানে কীরকম হবে, ওই যে এবার তো তোমার এতক্ষণে তোমাদের পুরো একদম মানে ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা যে ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স কাইন্ড হলে কী হবে, চোখ বন্ধ করে বলে দেবে যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ব্যাস তাই তো হয়েছে। নেক্সট, পিভি ভার্সেস ভি, এটাকেও তোমরা কমন সেন্স দিয়ে বলতে পারো পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, তাহলে পি ইন্টু ভি ইকুয়াল টু কি, পি ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে তুমি ভিকে যতই বাড়াও বা কমাও তার পি ইন্টু ভি প্রোডাক্টটা কি আসবে, কনস্ট্যান্ট, তাহলে এই যে পি আর ভি এর প্রোডাক্টটা কনস্ট্যান্ট। নেক্সট, পি ভার্সেস ওয়ান বাই ভি, পি ভার্সেস ওয়ান বাই ভি। তো যদি আমি পি ভার্সেস ওয়ান বাই ভি করি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানটা থেকে আমরা কী পাচ্ছি, পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি। তো পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, যদি আমি এটাকে একটা এক্স ধরি আর এটাকে আমি ওয়াই ধরি, তাহলে আমি বলতে পারি যে ওয়াই প্রপোর্শনাল টু এক্স, তার মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার, এটা। তাহলে এই তিনটে চলে আসছে আমাদের কাছে এখন প্রসেস, ঠিক আছে? এই তিনটে প্রসেস যাদের জন্যই তিন রকমের গ্রাফ আমরা এখানটাতে ড্র করলাম, রাইট? আচ্ছা,
তো নেক্সট আজকে এতটাই থাক, পরের দিনকে আমরা এটার উপরে কিছু কোয়েশ্চেন্স করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা পরের যে ভিডিওটা আমরা করব তার আগে অবভিয়াসলি এই সমস্ত থিওরিটিক্যাল পোর্শনকে রেডি করে রাখবে, যাতে করে আমরা নেক্সট যে ক্লাসটা হবে সেই নেক্সট ক্লাসটাতে আমরা প্রবলেমসগুলোকে নিয়ে ডিসকাস করতে পারি। এবং নেক্সট ক্লাসে আমরা যথেষ্ট পরিমাণের প্রবলেম করব এবং পুরো ক্লাসটার উপরে মেজরিটি ফোকাসটা থাকবে শুধুমাত্র নিউমেরিক্যালস প্রবলেমসের উপরে। সো বি রেডি এবং ভালো করে এটাকে রিভিশন করে আসবে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই ভিডিওটাকে সমস্ত তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরের ভিডিওতে আমরা দেখা করছি আবার এই যে টপিকটা আজকে করলাম তার প্রচুর সংখ্যক নিউমেরিক্যালস কোয়েশ্চেন্স নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এগেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।